স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি নাহিদা মিতু এবং আমি উজ্জ্বল হাফিজ। জনাব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার, জনাব মোহাম্মদ মঞ্জুর হোসেন, জনাব মোহাম্মদ মুকাম্মিল হোসেন, ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান। যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারে কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কী ঘটেছিল? সেখানে জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে। সেটা তো আমাদের ভুললে চলবে না। উজ্জ্বল, আমরা শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার বলার কারণে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং প্রধানমন্ত্রী বলেছেন মুক্তিযুদ্ধের ইতিহাস মনে রাখলে তারা এমন করতে লজ্জা পেতেন। সান্ধ্যবাজারে নিয়ে থাকছে প্রতিবেদন। এই আন্দোলনে প্রায় আমাদের ১০০ জন বোনের উপরে তারা আঘাত করেছে। এটা কত বড় জঘন্যতম একটা ঘটনা। এই আন্দোলনের রিমোট কন্ট্রোল ইতিমধ্যে আমরা বলছি যারা স্বাধীনতা বিরোধীদের চিন্তা দর্শনে যারা বিশ্বাস করে তাদের হাতে চলে গেছে। এই আন্দোলনের নিয়ন্ত্রণ সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে আমরা দেখছিলাম যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন এবং প্রভাষকদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন উপাচার্য। এ নিয়েও থাকছে সান্ধ্যবাজারের প্রতিবেদন। তবে শুরুতেই যেতে চাই শুদ্ধাচার পুরস্কার প্রদান প্রসঙ্গে। আমরা দেখছিলাম যে প্রধানমন্ত্রী বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছেন এবং এর কড়া প্রতিবাদ করে তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা যদি তাদের মনে থাকতো তারা এমন লজ্জাজনক কাজ করতে পারতেন না। এবং সোমবার সকালে মন্ত্রিপরিষদের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই ও শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে তিনি কথা বলেন। এর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দেবরাজ দেবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সম্পাদন চুক্তি স্বাক্ষরের পর সরকারি দপ্তরের বছরব্যাপী কাজের পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কেমন হবে তা নির্ধারণ করতে করা হয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ। রাজনৈতিক দলের ইস্তেহার অনুযায়ী সরকারি অফিসগুলো প্রধান কার্যালয় থেকে ইউনিয়ন পর্যায়ে কোনভাবে কাজ করবে বা কত সময়ে তার ধারণা পাওয়া যায় এই চুক্তিতে। বর্তমানে প্রায় ২৬,০০০ দপ্তর এই চুক্তির আওতায়। হাবিবুর রহমান, বিপিএ। ২০১৪-১৫ অর্থ বছরে শুরু হওয়া এই কর্মসম্পাদন চুক্তি এবং শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হল সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রতিটি মন্ত্রণালয়ের প্রধানরা গেল বছরের কর্ম তথ্য তুলে দেন। এ সময় এপিএ ও শুদ্ধাচার পুরস্কার ব্যক্তি ও মন্ত্রণালয়কে দেওয়া হয় মোট 10টি পুরস্কার, যার প্রথম স্থান অর্জন করে নিল বিদ্যুৎ বিভাগ। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আগালে অবশ্যই উন্নতি করা সম্ভব। আওয়ামী লীগ সরকারের ইস্তেহার মেনেই উন্নয়ন কার্যক্রম চলছে বলেও জানান তিনি। আমাদের যে এই পরিকল্পনাটা এটা খুবই স্বচ্ছতা নিয়ে আসে এবং ঠিক কার্য সম্পাদনটা কতটুকু কীভাবে আমরা করতে পারছি সেটাও মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পায় এবং একটা জবাবদিহিতামূলক নিশ্চিত হয়। সেই দিকে লক্ষ্য রেখে আমি মনে করি যে সুশাসন প্রতিষ্ঠায় এটা যুগান্তকারী একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সময় সরকারি কর্মকর্তাদের দুর্নীতি রোধে সরকারের ভাবমূর্তির চিন্তা না করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন সরকার প্রধান। এ সময় তিনি কৃচ্ছ্রতা সাধনের পরামর্শ দিয়ে বলেন, কর্মক্ষেত্রে যে অর্থ ব্যয় হয় তার স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারে কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না, কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই। আমাদের কৃচ্ছ্রতা সাধন করা ছাড়া কোনো উপায় নেই। কোনো অপজয় যেন কোনো মতে না হয় সেদিকে যেন লক্ষ্য রাখা, দুর্নীতি যেন না হয় সেদিকে নজরদারি বাড়ানো। বক্তব্যের শেষ ভাগে কোটা আন্দোলন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের রাজাকার বলে দাবি করায় কড়া সমালোচনা করেন তিনি। বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস জানলে এমন বলতে তারা লজ্জা পেত। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে
৭১ সালে 25শে মার্চ কি ঘটেছিল, সেখানে জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে। সেটা তো আমাদের ভুললে চলবে না। আমাদের সেই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সচিবদের নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে জনগণের কল্যাণে কাজ করারও আহ্বান জানান। ছিল প্রথম 21 বছর, দেবরাজ দেব, এখন ঢাকা। এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের ও ছাত্রলীগের মাঝে পাল্টাপাল্টি ধাওয়ায় থমথমে পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিকেল ৩টার দিকে টিএসসিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমাবেশ চলার সময় বিজয় ৭১ হলের সামনে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এরপরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বাকিরা জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। কোটা সংস্কারের দাবিতে সোমবার বেলা 12টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগেটে। তালা ভেঙেও বের হয় ইডেনের ছাত্রীরা, যুক্ত হয় ঢাকা কলেজের শিক্ষার্থীরাও। ইডেন ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে যুক্ত হয় রাজু ভাস্কর্যে গিয়ে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একসাথে চলে বিক্ষোভ মিছিল। কিছুক্ষণ পরই সমাবেশে যুক্ত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। বিকাল ৩টার দিকে বিজয় ৭১ হলে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মাঝে দেখা দেয় উত্তেজনা, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে 4:30টার দিকে রাজু ভাস্কর্য এলাকায় অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢাকা মেডিকেল কলেজ এলাকাতেও। পাল্টাপাল্টি ধাওয়ায় থমথমে পরিস্থিতি তৈরি হয় শহীদুল্লাহ হল সহ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এ সময় কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে জানানো হয়, আন্দোলনে আসা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়, যাদের পাঠানো হয় ঢাকা মেডিকেলে। আমরা আমাদের রক্তাক্ত ভাই ব্রাদারদেরকে এখানে নিয়ে আসছি, কিন্তু এখানেও আমাদেরকে আসলে হামলা করছে। সিএনজি থেকে নেমে আপনার চিকিৎসা করতে আসবে, তার উপরে হামলা করছে। ভাড়াটা সন্ত্রাসী, তারা এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করে। তবে ছাত্রলীগের দাবি, আন্দোলনের নিয়ন্ত্রণ নেই সাধারণ শিক্ষার্থীদের হাতে। এই আন্দোলনের নিয়ন্ত্রণ সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই। যে বাড়াবাড়ি তারা করছে, আমাদের কাছে সুস্পষ্টভাবে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বলছি, তারা সীমা লঙ্ঘন করেছে এবং সীমা লঙ্ঘনকারীদের কিভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় ছাত্রলীগের সেই শিক্ষা জানা রয়েছে। এদিকে কোটা সংস্কারের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির খোঁজ রাখছেন সহকর্মী আরিফ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন তিনি, বিস্তারিত জানবো তার কাছ থেকে। আরিফ, শিক্ষার্থীদের আন্দোলন পরিস্থিতির সবশেষ কি পরিস্থিতি জানাবেন? উজ্জ্বল হাফিজ, শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ পরিস্থিতি কিন্তু অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, কারণ এখন আর আন্দোলন চলছে না। ক্যাম্পাসে মানে পাল্টা ধাওয়া ধাওয়া পাল্টা ধাওয়া এরকম চলছে প্রায় ঘন্টা 3 হলো। কারণ হলো কি, আমরা ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমরা দেখেছি মূলত সকাল থেকে যখন 12টা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা রাজু ভাস্কর্যে এসে জড়ো হয়, এরপর থেকে আস্তে আস্তে করে তারা কোটা বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। এর মধ্যে কিছুক্ষণ আগে, ওই সময়ের কিছুক্ষণ আগে একটি গুজব ছড়িয়ে পড়ে যে বিভিন্ন হলে শিক্ষার্থীদের আটকে রাখা হয়েছে। এরপরে রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করতে থাকে। এমন সময় যখন বিজয় ৭১ হলে যায়, ঠিক সেই সময়টাই কিন্তু ছাত্রলীগের সাথে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়ার রেশ কিন্তু এখন পর্যন্ত চলছে। সেটি 3টা থেকে 7টা পর্যন্ত, অর্থাৎ 4 ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে। বিচ্ছিন্নভাবে বিভিন্ন হলে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, কোথাও কোথাও বিভিন্ন ধরনের শব্দও শোনা যাচ্ছে। তবে সেটি কিসের শব্দ এখন পর্যন্ত নিশ্চিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে পারেনি। তবে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যেই পুলিশ ফাঁড়ি রয়েছে, সেই ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়ার সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন এখন পর্যন্ত প্রায় শতাধিক আহত যেমন ছাত্রলীগ রয়েছেন, তেমনি সাধারণ শিক্ষার্থীও রয়েছেন। তারা গিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসার জন্য। ওখানেও কিছুক্ষণ আগে আমরা ধাওয়া পাল্টা ধাওয়ার বিষয়গুলো দেখছিলাম। সবকিছু মিলিয়ে একটি অস্থির পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই অস্থির পরিস্থিতি কখন সমাধান হবে সে বিষয়টি কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এই মুহূর্তে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, সব ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি
গুজব কিন্তু ছড়িয়ে পড়ছে বিভিন্ন মহলে। গুজবে কান না দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে আমন্ত্রণ জানিয়েছে। অপরদিকে আমরা ছাত্রলীগের সাথে কথা বলেছিলাম, তারা একটি জিনিস বলছেন যে যারা স্বাধীনতা বিরোধীদের তারা কোনোভাবেই এই ক্যাম্পাসে অবস্থান করতে দেবেন না এবং স্বাধীনতা বিরোধীদের প্রতি আগে যেমন তারা সোচ্চার ছিলেন তেমনি সোচ্চার থাকবেন। অপরদিক থেকে যারা কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা বলছেন তারা কোনো রাজাকার সন্তান নয় এবং তারা স্বাধীনতা বিরোধী নয়। তারা শুধু চাইছেন একটি যৌক্তিক আন্দোলনের মাধ্যমে তাদের কোটা সংস্কার, কারণ তারা মনে করেন যে 56% যে কোটা সেটি সরকারি চাকরিতে তাদের জন্য বার্ডেন হয়ে যায়। তাদের শিক্ষার যেই তাদের মেধা, সেই মেধার ভিত্তিতে তারা চাচ্ছেন শুধুমাত্র চাকরি। এই বিষয়ে তারা সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন। এদিকে উজ্জ্বল কোটা সংস্কার আন্দোলন নিয়ে উপাচার্যের বাসভবনে বৈঠক হয়েছে, সে বিষয়ে জানাতে যুক্ত আছেন সিউল আহমেদ। সিউল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সিউল, বৈঠক শেষে শিক্ষকরা কি বলছেন, কি কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। আমি তো ঠিক কিছুক্ষণ আগে কিন্তু বৈঠক শেষ হয়েছে এবং বৈঠক শেষে কিন্তু যারা বিভিন্ন হলের প্রভোস্ট আছেন তারা কিন্তু বের হয়ে গেছেন এবং এর মাঝে কিন্তু আমাদের সাথে কথা বলেছেন একজন প্রভোস্ট, যিনি হচ্ছেন এফ রহমান হলের প্রভোস্ট। তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে এই যে যেই দাবিটা নিয়ে আন্দোলন হচ্ছে সেই দাবিটি কিন্তু রাষ্ট্র কিংবা বিচার বিভাগের, এবং এটা নিয়ে কিন্তু তারা কোনো ধরনের দায়িত্ব নিতে চাচ্ছেন না এবং তারা একই সাথে বলছেন তাদের মূল যে লক্ষ্য কিংবা তারা যে দায়িত্ব নিতে চাচ্ছেন সেটি হচ্ছে এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন, হলের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদের দায়িত্ব কিন্তু তারা নেবেন। এবং আমি যদি একটু আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে শুধুমাত্র শহীদুল্লাহ হলে যে ধরনের আজকে আন্দোলন চলেছে কিংবা সেখানে যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সেটির দায়িত্ব কিন্তু উপাচার্য নিজে নিয়েছেন এবং অন্যান্য যে হলগুলো রয়েছেন সেই হলগুলোর দায়িত্ব কিন্তু প্রভোস্টরা যারা আছেন তারা নিয়েছেন। এবং তারা আরেকটি বিষয় জানিয়েছেন, তাদের কাছে এখনো পর্যন্ত কোনো ধরনের আহতর তথ্য আসেনি যে শিক্ষার্থীরা আহত হয়েছেন। আমরা এরকম প্রশ্ন করেছিলাম যে অনেক হলগুলোতে কিন্তু শিক্ষার্থীরা আহত হচ্ছেন কিংবা হয়েছেন, তাদের বিষয়ে আসলে আপনাদের কি দায়িত্ব। তারা বলছেন যে এরকম কোনো ধরনের তথ্য কিন্তু ভিসি স্যার কিংবা ভিসি স্যারের যে প্রভোস্ট টিম রয়েছেন তারা কিন্তু এরকম কোনো তথ্য পায়নি। তারা বলেছেন আহত হয়ে যদি কেউ থাকেন তাহলে সেই দায়িত্ব কিন্তু ভিসি স্যারের অফিস থেকে নেওয়া হবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখে, আজকে কিন্তু এই যে এই উপাচার্যের যে বাসভবন রয়েছে সেখানে কিন্তু যে বৈঠক ছিল সেখানে কিন্তু বিভিন্ন হলের প্রভোস্ট এবং ট্রেজারার যিনি আছেন তাদের সহ কিন্তু এই বৈঠক চলেছে এবং তারা কিন্তু কোনো ধরনের এই যে সারাদিন যে ঘটনাগুলো ঘটলো সেগুলো নিয়ে কিন্তু তারা বিস্তার আলোচনা করেছেন এবং তারা বলছেন যে এই পুলিশি হামলা কিংবা অন্যান্য যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো তারা বলছেন যে কোনো হলেই কিন্তু পুলিশ হামলা করেনি এবং তাদের কাছে এরকম কোনো তথ্য আপাতত নেই। তবে যে হলগুলোতে ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা যে ধরনের সারাদিন আমরা দেখেছি সেই ঘটনাগুলোর দায়িত্ব কিন্তু তারা বলছেন যে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে এবং যে শিক্ষার্থীরা আসলে এখানে রয়েছেন তাদের সকল দায়িত্ব কিন্তু বিভিন্ন যে হলগুলো রয়েছেন সেই হলের যারা নির্দিষ্ট প্রভোস্ট রয়েছেন তারা নিজেরা সে দায়িত্বগুলো নেবেন, তাদেরকে প্রোটেক্ট করা কিংবা তাদেরকে রক্ষা করাই কিন্তু তাদের আপাতত মূল লক্ষ্য। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আজকে যখন সারাদিন এই ঘটনাগুলো ঘটছিল তখন তার মাঝেই কিন্তু প্রভোস্ট সহ এবং যারা অন্যান্যরা রয়েছেন তারা সকলে কিন্তু এই উপাচার্য কার্যালয়ে এসেছে এবং তারা বলছেন যে আসলে যেই দাবিটি নিয়ে আন্দোলন হচ্ছে সেই দাবিটি টোটালি দেখার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কিংবা বিচার বিভাগের। তারা আসলে এখানে কোনো ধরনের মতামত দিতে চাচ্ছেন না। তবে শিক্ষার্থী যারা রয়েছেন, সাধারণ শিক্ষার্থী, তাদের দেখভালের জন্য কিন্তু প্রভোস্ট অফিস থেকে কিংবা যারা ভিসি অফিস থেকে কিংবা ভিসির পক্ষ থেকে কিন্তু সরাসরি নির্দেশনা এসেছেন যে তাদের সাধারণ শিক্ষার্থীদের দেখভালের দায়িত্ব কিন্তু সকল প্রভোস্টরা নিচ্ছেন। কিন্তু এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এই বাসভবনে যে বৈঠকটি হলো সেটি সর্বশেষ তথ্য। কোটা সংস্কার আন্দোলনের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে কোনো অপপ্রচার কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আদালতের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে যে কোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিরোধ করি, এটাই আমাদের অঙ্গীকার। কোটা সংস্কারের বিষয়টি সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যতিরেকে অন্য কোনো উপায় কিংবা বল প্রয়োগের মাধ্যমে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই।
দুদিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পণ্য খালাস বন্ধ। তাতে দেশের প্রধান এই বিমানবন্দর দিয়ে স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানিতে ৬০ কোটি টাকার রাজস্ব আদায় আটকে আছে। এক্সপ্রেস পদ্ধতিতে পণ্য চালান খালাসের বিধিমালা বাতিলের দাবিতে চলছে কর্মবিরতি। দাবি আদায় হওয়া না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক এজেন্টদের। আর ঢাকা কাস্টম হাউস বলছে পণ্য দ্রুত খালাস করার লক্ষ্যেই নতুন এই বিধিমালা, তাতে কমে আসবে বাড়তি ভোগান্তিও। আরও জানাচ্ছেন নাইমা বীর। এমন শুনশান নীরবতা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কমপ্লেক্সের। দেয়ালে কর্মবিরতির ব্যানার, দুদিন ধরে বন্ধ আমদানি পণ্য খালাস। অথচ প্রতিদিন প্রায় ৪,০০০ আমদানি চালান হয় এখানে। রাজস্ব আদায় হয় ৩০ কোটির উপর। এতদিন কুরিয়ারের মাধ্যমে দেশে আসা পণ্য খালাসের কাজ করত C&F এজেন্টরা, কিন্তু এনবিআর এর নতুন আইনে রাখা হয়নি কোনো মধ্যস্বত্বভোগীদের জায়গা। C&F এজেন্ট নয়, সরাসরি পণ্য গ্রাহকের কাছে পৌঁছাবে সংশ্লিষ্ট এক্সপ্রেস প্রতিষ্ঠানগুলো। এনবিআর এর জারি করা SRO ২০৭ আইনটি C&F এজেন্টদের স্বার্থ ক্ষুণ্ণ করছে দাবি করে কর্মবিরতির ডাক দিয়েছে ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। ক্ষুব্ধ কর্মীরা অবস্থান নেয় ঢাকা কাস্টমস হাউসের সামনে। আমরা যেখানে $5 নিতাম পার কেজি, ওরা নিচ্ছে $1 থেকে $1.5। অথচ আমরা C&Fরা মিনিমাম $5 দিয়ে তারপর আমরা পণ্যটা ছাড় করতেছি। এতে এলো সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধি পাচ্ছে। এনবিআর একটা আইন করেছে ২০৭ দ্বারা, এই কালো আইন আমরা বাতিল চাই। যে আইনটা জারি করছে, আইনটা মূলত বৈষম্য তৈরি হয়েছে। নতুন এই আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। বলছেন এই আইন ১০,০০০ কর্মীকে বেকার করবে। আমাদের ২০৭ দ্বারা বাতিল করতে হবে, আমাদেরকে কাজ আমাদের করতে দিতে হবে। আমরা সরকার যেইভাবে চায় ওইভাবে আমরা কাজ করে দিব। সুতরাং এই আইন বাতিল না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। ঢাকা কাস্টমস হাউস বলছে পণ্য দ্রুত খালাস করার লক্ষ্যেই নতুন এই আইন, তাতে কমবে ভোগান্তিও। দেশের স্বার্থে আন্দোলন প্রত্যাহারের আহ্বান করলেন কাস্টমসের এই কর্মকর্তা। হেড অফিস সেখানে আমরা জানিয়েছি এই সরকারের একটি আইন এবং একটি বাস্তবায়নের জন্য আমরা ফিল্ড অফিস আমরা সেই অনুযায়ী কাজ করছি। তারা হয়তো মনে করছেন যে এটি আসলে তাদের জন্য সমস্যা, কিন্তু এটি আসলে রাষ্ট্র এবং জনগণের জন্য সুবিধা। তো তারপরেও তাদের সাথে আমরা কথা বলেছি এবং বলেছি যে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে এটিকে আমরা প্রেরণ করবো, যে এটি যদি তাদের এই দাবি এটা কীভাবে অ্যাড্রেস করা যেতে পারে। এদিকে এক্সপ্রেস পদ্ধতিতে পণ্য চালান খালাসের বিধিমালা বাতিলের দাবিতে ঢাকার সঙ্গে সংহতি প্রকাশ করে চট্টগ্রাম কাস্টমস হাউসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে C&F এজেন্টরা। নাইমা বীর, এখন, ঢাকা। শোভা ছড়ানো দিন দিন চাহিদা বাড়ছে কৃত্রিম ফুলের, তবে ৩০ কোটি টাকার এই বাজারে পুরোটাই আমদানি নির্ভর। তাই দেশে উৎপাদনে সরকারের নীতি সহায়তা চান ব্যবসায়ীরা। আমার এই ফুলটা সবাই ধরে মানে কেউ বলে কি যে বোঝাই যায় না, যে মনে হয় নেচারই এটা বাস্তব একটা ফুল। এটা বৃষ্টি তো ভিজে নষ্ট হয় না, অনেকক্ষণ থাকে। আর কাঁচা ফুলটা তো নষ্ট হয়ে যায়, বেশিক্ষণ ব্যবহার করা যায় না। এখন কাঁচা ফুলের চেয়ে এই ফুলটা একটু বেশি ছাড়া দিচ্ছে। কাঁচা ফুলটা আমরা একবার বেশি 2বার ইউজ করতে পারি না, কিন্তু আর্টিফিশিয়াল ফুলটা আমরা দেখা গেছে কয়েকবার ইউজ করতে পারি। ফুলটাই মনে হয় 10-12 লক্ষ টাকা প্রতি মাসে সেল করা সম্ভব। আমরা মাসে আনি 2 কন্টেনারের দাম পড়ে আমাদের 2 কোটি টাকা। সরকার ব্যাট দিয়ে 40 লাখ। ফ্লাওয়ারটা ইম্পোর্ট হয়ে চলে আসতেছে, এটার সাবস্টিটিউট যদি লোকালি যদি আমরা প্রোডাকশন করতে পারি তাহলে এটা ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি হয়ে গেল। শান্তবাজারের ছোট্ট একটি বিরতির পরে নিয়ে থাকছে বিস্তারিত, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন শান্তবাজার। কোটা আন্দোলন সংস্কার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের সামনে রয়েছেন সহকর্মী রাব্বি হোসেন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাব্বি, দেখতেই পাচ্ছি পিছনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন, সবশেষ কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন। উজ্জ্বল, কোটা সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন ধরেই কিন্তু আন্দোলন চলছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে আন্দোলন করেছে, আমরা দেখেছি এমন চিত্র। এবং আজকেও তারা কিন্তু এই আন্দোলনের অংশ হিসেবে তারা আজকেও এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা শিক্ষার্থী রয়েছেন আন্দোলনকারী তারা এখানে এসেছেন। এবং বিকেলের পর থেকে দুই পক্ষের মধ্যে এক ধরনের পাল্টাপাল্টি যে উত্তেজনা সেটা আসলে লক্ষ্য করা গেছে। এই ঢাকা মেডিকেলের আশেপাশেও শিক্ষার্থীরা আসলে জড়ো হয়েছেন এবং দুই পক্ষের মধ্যে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি। এবং এখানে অসংখ্য আইন শৃঙ্খলা
বাহিনীর সদস্যরা আছেন যারা এখানে প্রথম দিক থেকেই আসলে উপস্থিত ছিলেন, তারা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এবং আমরা আসলে কিছুক্ষণ আগে দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের যে আবাসিক শিক্ষকরা রয়েছেন বিশেষ করে তারা কিন্তু এখানে এসেছেন, দুই পক্ষকেই আসলে থামানোর চেষ্টা করছেন যে এই ধরনের পরিস্থিতি থেকে যারা তারা যাতে আসলে বিরত থাকে এমনটা আসলে বোঝানোর চেষ্টা করছিলেন। তারপর আসলে দুই পক্ষের মধ্যে আসলে আমরা দেখছিলাম যে পাল্টাপাল্টি যে ধাওয়া সৃষ্টি হয়েছে, যার কারণে এই পুরো এলাকাটি কিন্তু একেবারে থমথমে অবস্থাতে রয়েছে এবং এখানে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখেছি যে এই যে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার বেশ কিছু শিক্ষার্থী সহ আন্দোলনকারী তারা কিন্তু আহত হয়েছেন, তারা এই ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন এবং অনেকে আসলে চিকিৎসা নিতে এসেছেন। এমন চিত্রটি আমরা আসলে বিকেল থেকে আসলে দেখেছি। তবে এখানে যারা শিক্ষকরা এসে উপস্থিত হয়েছেন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আশেপাশেও কিন্তু এখানে অসংখ্য মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন। এবং আসলে একটা জিনিস আসলে বলে রাখা যায় যে তারা আসলে এই যে কোটা সংস্কারের আন্দোলনের দাবিতে কিন্তু বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু আন্দোলন চলেছে এবং আমার সেই আন্দোলনও কিন্তু আসলে দেখেছেন। এবং এই যে আজকে আসলে সকাল থেকে কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, এবং যার ফলে এখানে এখন পর্যন্ত সেই পরিস্থিতি কিন্তু বিরাজমান রয়েছে আমরা দেখতেই পাচ্ছি। এবং এই যে শহীদুল্লাহ হলটি রয়েছে তার পাশে কিন্তু এখানে শিক্ষার্থী সহ অনেকে আসলে জড়ো হয়েছেন, শিক্ষকরাও রয়েছেন, তারা আসলে বিভিন্নভাবে বা বিভিন্ন কৌশলে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন বা এই পরিবেশ থেকে তাদেরকে যাতে আসলে ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যায় এমনটা আসলে এখানে আমরা পরিস্থিতি থেকে আসলে টের পাওয়া যাচ্ছে। এবং শিক্ষকরা আসলে বলছেন যে এই পরিস্থিতি থেকে যাতে দ্রুতই এই ক্যাম্পাসকে আসলে নিরাপদ রাখা যায় সেই বিষয়ে আসলে তারা আসলে কাজ করছেন। এবং এখানে আসলে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন, হয়তো কিছুক্ষণ পরে আসলে এই জায়গাটি সম্পর্কে তারা আসলে বিস্তারিত জানাবেন বা কতটুকু এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে নিরাপত্তা জোরদার করেছেন সেই বিষয়ে আসলে জানা যাবে। তবে বলা যায় যে বিকেলের পর থেকে সেই উত্তেজনা আরো বেড়েছে এবং দুই পক্ষের মধ্যে কিন্তু যে ধাওয়া পাল্টাপাল্টি ধাওয়া সেটি আসলে রয়েছে এবং কিছু শিক্ষার্থী কিন্তু আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন, তারা চিকিৎসা নিচ্ছেন। এবং এছাড়াও এখানে অনেক পথচারীও কিন্তু ইট পাটকেলের আঘাতে কিন্তু আহত হয়েছেন এমনটাই আমরা আসলে দেখেছি এবং তারাও আসলে চিকিৎসা নিচ্ছেন। তবে সবকিছু আসলে মিলে বলা যায় যে এইখানের যে পরিস্থিতি সেটা আসলে এই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এখনো পর্যন্ত। এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছেন, তারা আসলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। পাশাপাশি এখানে শিক্ষকরাও রয়েছেন, বিভিন্ন যে আবাসিক হলগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে এসে উপস্থিত হয়েছেন, তারা আসলে পর্যবেক্ষণ করছেন এবং শিক্ষার্থীদের বা আন্দোলনরতকারী যারা রয়েছেন তাদের কাছে এই নিরাপত্তা দেওয়ার জন্য আসলে এখানে রয়েছেন। এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল থেকে সর্বশেষ খবর। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের এলাকা, সেই তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এবার অন্য প্রসঙ্গ। নেই গন্ধ নেই জীবন, আছে শুধু সৌন্দর্য। তাজা ফুলের মতো শুভ্রতা না ছড়ালেও নষ্ট হওয়ার ভয় নেই। ঘর সাজানো থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক কিংবা রাষ্ট্রীয় অনুষ্ঠানে শোভা পাচ্ছে কৃত্রিম ফুল। ক্রমাগত বাড়ছে এর চাহিদা। বছরে প্রায় 30 কোটি টাকার কৃত্রিম ফুল আমদানি হয় বাংলাদেশে, যার বড় অংশই আসে চীন থেকে। দেশে কৃত্রিম ফুল উৎপাদনে সরকারের নীতি সহায়তা চান ব্যবসায়ীরা। হাসিব বিল্লার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সবুজের ডগায় একগুচ্ছ রক্তিম, মৃদু বাতাসে দোলে রঙ্গন, ওই দূরে গোলাপের সমারোহ। বন্ধুদের স্বাগত জানাতে ফটকে নানা রঙের সুশোভিত পাপড়ি। তবে খালি চোখে বোঝা কঠিন কোনটা প্রাকৃতিক আর কোনটা কৃত্রিম। ফুল দেখলেই একটু গন্ধ নিতে ইচ্ছা করে, কিন্তু এ সময় কিছুটা দ্বিধায় পড়বেন আপনি, কারণ এই ফুলগুলোতে কোনো সুগন্ধি নেই। একটু হাত দিয়ে ছুঁয়ে দেখতে গেলেও কিছুটা অবাকই হবেন, কারণ এগুলো কোনো প্রাকৃতিক ফুল নয়, এগুলো আর্টিফিশিয়াল ফুল। তবে এগুলোর উজ্জ্বলতা কোনো অংশে কম নয়। সুবাস সজীবতাবিহীন পুষ্পবৃক্ষের জায়গায় এখন প্লাস্টিকের দখলে ফুলের বাজার। কিন্তু কেন? আমার এই ফুলটা সবাই ধরে মানে কেউ বলে কি যে বোঝাই যায় না, যে মনে হয় নেচারই এটা বাস্তব একটা ফুল। তাই আমি বুঝছি এটা একটা প্লাস্টিক ফুল। তো এটা দেখেন আমি অনেকদিন ব্যবহার করছি। কাঁচা ফুল হলে ওয়ান টাইম ইউজ, আমাকে ফেলে দিতে হতো। এটা বৃষ্টিতে ভিজে নষ্ট হয় না, অনেকক্ষণ থাকে। হ্যাঁ, আর কাঁচা ফুলটা তো নষ্ট হয়ে যায়, বেশিক্ষণ ব্যবহার করা যায় না। কয়েক দশক ধরে কৃত্রিম ফুল বিক্রি হয় রাজধানীর নিউ মার্কেট এলাকায়। শুরুর দিকে হাতে গোনা দোকান থাকলেও সময়ের ব্যবধানে বেড়েছে প্লাস্টিক ফুলের বেচাকেনা। ক্রমাগত এর চাহিদাও বাড়ছে। এক দশকের ব্যবধানে রাজধানীর চকবাজারে গড়ে উঠেছে কৃত্রিম ফুলের পাইকারি বাজার। বিসমিল্লাহ টাওয়ারের ব্যবসায়ী আব্দুস সালাম 24 বছর ধরে কৃত্রিম ফুল বিক্রি করেন। শুরুটা হয়েছিল গ্রামের মেলা দিয়ে।
আগে ছিল হলো চন্দ্রিমা সুপারে 2-3টা দোকান ছিল। আমি এখানে আসার পরে ওরা জানছে যে এখানে তো হোলসেল এলাকা, পুরা চকবাজার পুরাটাই হোলসেল, মৌলিবাজার। তখনই ওরা এটা করছে যে এখানে আমরা যদি ঢুকি তাহলে হয়তো এলাকাটা সারা বাংলাদেশে এখান থেকে ছড়ায়, এখান থেকেই ছড়াবে। আগে তো এত দোকানে বিক্রি করতো না, এখন তো ফুলের দোকানেই অনেক হয়ে গেছে। নিউ মার্কেট আছে, গুলশান আছে, বনানী আছে। দেশে কৃত্রিম ফুলের বাজার দিন দিন বড় হলেও তার পুরোটাই এখনও আমদানি নির্ভর, যার বড় যোগান আসে চীন থেকে। বছরের পরিমাণ মূল্য প্রায় 25 কোটি টাকা। প্রাকৃতিক যত রকমের গাছ আছে, আপনি মনে করেন যে এই গাছের সব গাছের ফুলই আমাদের কাছে মোটামুটি আছে এবং চায়নারা তৈরি করে। আমরা ওই যে এইবার যেটা পাইছি, নেক্সট টাইম আমার নতুন আসতেছে। আমি যখন আসছি তখন মনে হয় হয়তো 15-20টা দোকান ছিল, এখন মনে হয় 100-র উপর হবে দোকান। আমরা মাসে আনি 2 কন্টেনার। 2 কন্টেনারের দাম পড়ে আমাদের 2 কোটি টাকা। সরকার ব্যাট দিয়ে 40 লাখ। আগে আমি এমনও দেখছি, 3 বছর আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি যখন প্রথম আসছি তখন আমরা যখন সরকারের ব্যাট দিছি 13 লাখ টাকা 1 কন্টেনার। এখন ওই 13 লাখ থেকে বেড়ে 20 লাখ হয়েছে। পাইকারি বাজারে ফুলের এক একটি স্টিকের দাম 100 টাকা থেকে শুরু। টবসহ নানা নকশার ফুল কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চকবাজারে আসেন স্থানীয় ব্যবসায়ীরা। স্থানীয় বাজারে কৃত্রিম ফুলের কদর বাড়ছে দিন দিন। কিশোরগঞ্জ শহর ফুলটাই মনে হয় 10-12 লক্ষ টাকা প্রতি মাসে সেল করা সম্ভব। এগুলো যত্ন নিতে হয় একটু হালকা, সপ্তাহে একবার করে ঝাড়লেও হয়ে গেল, ধুয়ে নিলেও হয়ে গেল, ঠিক আছে। এখন কাঁচা ফুলের চেয়ে এই ফুলটা একটু বেশি ছাড়া দিচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ডিসেম্বর থেকে মার্চ এই 4 মাসে বেড়ে যায় ফুল বিক্রি, যার বড় অংশই যায় বিভিন্ন অনুষ্ঠানে। বেচা কিনাটা মেনলি হয় হলো শীতের দিনে। শীতের দিন আপনার ইভেন্টটা একটু বেশি চলে, বিয়ে শাদীটা একটু বেশি হয় সেন্টারে, যার বিধে আপনার ফুলের ইগুলো সব কিছু আপনার একটু বেশি থাকে। সবগুলো দোকান আপনার শীতের দিনে আসবেন, দেখবেন যে আপনার সবগুলো ইভেন্টের ফুল দিয়ে ভরা। ঘর সাজানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে বাড়ছে কৃত্রিম ফুলের ব্যবহার। জন্মদিন থেকে শুরু করে সভা, সেমিনার, দোয়া মাহফিল, বাগদান, বিয়ে, বিবাহোত্তর সংবর্ধনা, কোথায় নেই এর চাহিদা। বছর জুড়ে সরগরম কমিউনিটি সেন্টারগুলোর প্রবেশপথ, সেলফি কর্নার, টেবিল কিংবা মঞ্চে এখন জায়গা করে নিচ্ছে কৃত্রিম ফুল। অনুষ্ঠানে ফুল সাজাতে 10,000 টাকা থেকে শুরু করে কোটি টাকা বরাদ্দ পান আয়োজকরা। সাজসজ্জায় নতুনত্ব আনতেও আর্থিকভাবে সাশ্রয়ের লক্ষ্যে কৃত্রিম ফুলেই আগ্রহ তাদের। এদিকে কিছু ঝুলন্ত ফুল আছে, এটা দেখেছি আমরা ন্যাচারাল ফুলে পাচ্ছি না, কিন্তু আর্টিফিশিয়াল ফুলে পাচ্ছি। বাইরের দেশে যে কোনো একটা ফুল ওরা কপি করে, চায়নাটা যে কোনোভাবে হোক কপি করে তৈরি করছে, ওটা আমরা বাংলাদেশে ইউজ করতে পারতেছি, অথচ বাংলাদেশে খুঁজলে ওই ফুল পাওয়া যাবে না। কাঁচা ফুলটা আমরা একবার বেশি 2বার ইউজ করতে পারি না, কিন্তু আর্টিফিশিয়াল ফুলটা আমরা দেখা গেছে কয়েকবার ইউজ করতে পারি, যেটা হয় কি আমরা দেখা গেছে হয়তো 1-1.5 মাস 2 মাস আমরা ইউজ করতে পারি। মেবি যদি এটা যদি ন্যাচারাল হইতো তাহলে এটা বায়ো কম্প্যাটেবল হইতো, অর্থাৎ আমাদের নেচারের জন্য ভালো হইতো, আমাদের জন্য ভালো হইতো, সবার জন্যই ভালো হইতো, হেলদি এবং হাইজেনিক হইতো। এদিকে প্লাস্টিক ফুলের বাজার যখন বড় হচ্ছে, তখন ক্রমেই ছোট হচ্ছে দেশে উৎপাদিত কাঁচা ফুলের ব্যবসা। কয়েক বছর ধরে কমছে চাষের পরিধি আর ফুল চাষিদের সংখ্যা। যারা সেন্টার খুলে বলছে তারা প্রত্যেকটা 10টা করে লোক অ্যানলিস্ট করে নিচ্ছে, এক একজনের থেকে 15 লাখ 20 লাখ করে নিয়ে অ্যানলিস্ট। এক একটা লোকের থেকে কমিটি সেন্টারওয়ালারা 40% টাকা খায়, 60% টাকা দিয়ে কর্মচারী ফুল, আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়ে লাভ করে। আপনি প্রোগ্রাম করবেন আপনার ইচ্ছা, আপনি তো সেন্টার ভাড়া দিচ্ছেন, কিন্তু এটা তো করতে পারতেছে না, যার জন্য আমাদের এই ফুলের মার্কেটটা 40 বছরের মার্কেট মানে ধীরে ধীরে নিষ্পত্তি হওয়ার পথে আছে। এদিকে দেশে প্লাস্টিক ফুল তৈরি না হওয়ায় আমদানিতে ব্যয় হচ্ছে রিজার্ভের ডলার। এমন অবস্থায় চাহিদা মেটাতে দেশে এই কৃত্রিম ফুল উৎপাদনে সরকারের নীতি সহায়তা চান ব্যবসায়ীরা। এই যে প্রোডাক্টটা, এটা কিন্তু ডিজাইন ভিত্তিক। প্রথমে আপনাকে ডিজাইনিং করতে হয়, রিসার্চ করতে হয়, করার পরে এটা তৈরি করতে হয়। এটার জন্য অনেক কেমিক্যালস ও মেটেরিয়ালসও লাগে, যেটা আমাদের হয়তো ঘাটতি আছে লোকালি। তো সেই ডিমান্ডগুলো আমরা মিট আপ করতে পারলে হয়তো প্লাস্টিক ফুল তৈরি করাতে আমাদের লোকজন বিনিয়োগ করতে আগ্রহ হবে। ফ্লাওয়ারটা ইম্পোর্ট হয়ে চলে আসতেছে, এটার সাবস্টিটিউট যে লোকালি যদি আমরা প্রোডাকশন করতে পারি, তাহলে এটা ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি হয়ে গেল। কৃত্রিম ফুলের বাজার বড় হলেও দেশের বাজারের বড় অংশ এখনও প্রাকৃতিক ফুলের দখলে। বাংলাদেশ ফ্লাওয়ার্স সোসাইটির তথ্য অনুযায়ী এই পরিমাণ প্রায় 1,500 কোটি টাকা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। শান্তবাজার নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যাবাজার। আমদানি পণ্যকে অনুৎসাহিত করে দেশীয় কৃষি ও খাদ্যপণ্য রপ্তানির মাধ্যমে বিদেশি বিনিয়োগকে প্রাধান্য দিচ্ছে সরকার। জাপান ও ইন্দোনেশিয়ার দুটি বেসরকারি বাণিজ্যিক প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা জানান প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এছাড়া বাণিজ্য পরিবেশের কারণে বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, তবে নিজেদের স্বার্থ অর্থনীতিকে প্রাধান্য দিয়ে এই আলোচনা চলছে বলে জানান বিডার চেয়ারম্যান। আরও জানাচ্ছেন সেলিয়া সুলতানা। বাংলাদেশের চা দ্য স্টার অব বেঙ্গল জাপানের বাজারে সমাদৃত। রয়েছে চিংড়ি, চামড়া ও তৈরি পোশাকের চাহিদাও। দুদেশের বাণিজ্যের মূল সেতু গেট ও মুক্তবাজার নীতি ও অনুশাসন। দেশের বিনিয়োগ খাতে রাসায়নিকে সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে দেশটির। এছাড়া মেটাল, টেক্সটাইল ও ইলেকট্রনিক্সে প্রযুক্তিকে প্রতিদিন নতুন মাত্রায় ছাড়িয়ে যাওয়া দেশটির বিনিয়োগ চোখে পড়ার মতো। তবে এবার কৃষি ও খাদ্যপণ্যে বিনিয়োগের আগ্রহ রয়েছে দেশটির ব্যবসায়ীদের। এছাড়া ভুটান, চীন ও ভারতের মতো ইন্দোনেশিয়াও আগ্রহ দেখাচ্ছে এই খাতে। সোমবার সেই আগ্রহ নিয়েই জাপানের মিৎসুবিশি কর্পোরেশন ও ইন্দোনেশিয়ার আলফামার্ট কৃষি ও খাদ্যপণ্যে যৌথভাবে বিনিয়োগের আগ্রহ দেখিয়ে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা ও বিডার সাথে। Just say the food business, that's all. Food industries. Food industry? Yes, that's all. What do you think the food No, we cannot talk about that. Okay. Yes, it's too early, too mature, premature. So. প্রায় 1 ঘণ্টা আলোচনায় বিশ্ববাজারে দেশীয় কোম্পানির সফলতা তুলে ধরা হয়। এছাড়া বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে খাদ্যপণ্যে বিনিয়োগ করে লাভবান হচ্ছে বলেও জানান। তবে আমদানিকে অনুৎসাহিত করা হচ্ছে, বরং দেশীয় কৃষিপণ্যকে মূল উৎস করে রপ্তানিকে প্রাধান্য দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা। We are at the moment discouraging import of finished goods. We want local manufacture to take place. So because of that, we are discouraging that through tariff. So we are putting high duty for imported finished goods. So your sourcing will have to be basically domestic sourcing. And if somebody wants to come and manufacture locally, that would be ideal. বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হওয়ায় অনেক দেশ আগ্রহ দেখাচ্ছে। তবে দেশের জন্য লাভজনক ও স্বার্থকে প্রাধান্য দিয়েই আলোচনা চলছে বলে জানান বিডা চেয়ারম্যান। ফুডের ব্যাপারে বিনিয়োগ করতে চাচ্ছে, এটা খুবই আপনার শুনে খুবই খুশি হবেন। মাননীয় প্রধানমন্ত্রী এখন কিন্তু বিশেষ দৃষ্টি দিচ্ছে অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রি এবং ফুডের জন্য। আমাদের প্রায় 170 মিলিয়ন পিপল, এই পিপলের জন্য দিনে 3 বার খেতে খাবার প্রয়োজন। খাবারে আমরা সম্মানজনক আরও যত সহিংস এই ব্যাপারে বিশেষ সুযোগ দিচ্ছে। যে সকল সুযোগ সুবিধা আছে এটা শুনে তারা পজিটিভ। জাপান ছাড়াও ইন্দোনেশিয়ার বাজারে ঔষধ, পাট, জুতা, চামড়াজাত পণ্য, কৃষি ও পোল্ট্রির বাজারে রপ্তানির সম্ভাবনা দেখছে বাংলাদেশ। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চিকন ধানের সংকট দেখা দিয়েছে। এতে ঊর্ধ্বমুখী ধানের বাজার, যার প্রভাব পড়েছে চালের বাজারেও। 2 সপ্তাহের ব্যবধানে চিকন বস্তা প্রতি চালের দাম বেড়েছে অন্তত 100 টাকা। সংকট নিরসনে আগামী আমন মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে সে পর্যন্ত চালের বাজার দর আরও বাড়ার ইঙ্গিত চালকল মালিকদের। মোহাম্মদ রাশেদের তোলা ছবিতে বিস্তারিত জানিয়েছেন আজিজুল সঞ্চয়। আশুগঞ্জের মেঘনা তীরে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত এভাবেই চলে ধানের বেচাকেনা। এটি দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম। মৌসুমে প্রতিদিন এখানে অন্তত 1 লাখ মন ধান কেনা বেচা হয়, বাকি সময় যা অর্ধেকে নামে। মূলত চিকন ধান থেকে উৎপাদিত চাল খোলা বাজারে এবং মোটা চাল খাদ্য গুদামে সরবরাহ করেন চালকল মালিকরা। ফলে মোকামে চিকন ধান হিসেবে পরিচিত বিআর 28 ও বিআর 29 এবং মোটা ধান কেনাবেচা হয় বেশি। বর্তমানে মোকামে প্রতিমন বিআর 28 ধান প্রায় 1400 টাকা, বিআর 29 বিক্রি হচ্ছে 1270 টাকায় এবং মোটা ধান কেনাবেচা হচ্ছে 1010 টাকায়। তবে সম্প্রতি বিআর 28 ও 29 জাতের ধানের সংকট তৈরি হয়েছে মোকামে। দৈনিক মোকামে বিক্রির উদ্দেশ্যে বিআর 28 ধান সাকল্যে 1 থেকে 1,500 মন এবং বিআর 29 ধান উঠছে 20 থেকে 25,000 মন, যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। মূলত এবার বোরো মৌসুমে চিকন ধানের চেয়ে মোটা ধানের আবাদ বেশি করেছেন কৃষকরা। এছাড়া রোগবালাইয়ের আক্রমণে চিকন ধানের ফলনও হয়েছে কম। ফলে সংকটের কারণে সপ্তাহ ব্যবধানে চিকন ধানের দাম মন প্রতি বেড়েছে অন্তত 70 টাকা, যার প্রভাব পড়ছে চালের বাজারে। মোড়া বেশি করছে কারণে মোড়া বেশি আইতাছে অবশ্য, মানে আগামীতে মনে হয় আর যদি 29-28 বালাফা দরফা আগামীতে তারা করবো। মিল মার্কেট যারা আছে আপনি ধান খই করতে চিকন ধান পাইতেছি না, চিকন ধানের বাজার প্রায় 100 টাকা বেড়ে গেছে। এটা কিন্তু একবারে বাড়ে নাই। ধানের যখন সংকট দেখা দিছে
পর্যায়ক্রমে চালের রেটটাও প্রত্যেকদিন 10 টাকা 5 টাকা 20 টাকা করে আজকে গত 15 দিনে 100 টাকার মতো বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন বাজারে চালের সরবরাহ ঠিক রাখতে চালকলের জন্য মোকামে পর্যাপ্ত চিকন ধান পাওয়া যাচ্ছে না, যার ফলে সংকট কাটার আগ পর্যন্ত চালের দর আরও বাড়বে। 29 জন পাচ্ছি, কিন্তু ওই যে দর বেশি, এটা আবার নতুন যে বাদুরে আছে, তারপরে এরপরের যে আমন সিজন আছে 49, ওইগুলিতে রিকভার দিতে হবে আর কি। নতুন ধান আসার আগ পর্যন্ত বাজারের অবস্থা মানে 29-এর চাহিদা বেশি থাকবে, বাজারটা একটু বেশি থাকবে আর কি। ব্রাহ্মণবাড়িয়ার চালকলগুলো থেকে প্রতিদিন অন্তত 10 কোটি টাকার চাল বাজারজাত করা হয় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে। বর্তমানে 50 কেজির প্রতি বস্তা বিয়ার 28 জাতের চাল 2800 টাকা এবং বিয়ার 29 চাল পাইকারিতে প্রতি বস্তা কেনাবেচা হচ্ছে প্রায় 2600 টাকায়। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। শান্তবাজার নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলার ঘটনায় মার্কিন রাজনীতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় বিশ্লেষকরা। এই বন্দুক হামলার বার্তা দিচ্ছে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে দেশটিতে আরও বাড়বে সংঘাত সহিংসতা। হামলার ঘটনা ঘটতে পারে নির্বাচনী র্যালিতে, তবে ডেমোক্রেটরা বলছেন এই ঘটনার পর ট্রাম্পের প্রতি জোরালো হচ্ছে সমর্থন। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। 8টি বন্দুকের গুলি বদলে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দৃশ্যপট। পেনিসিলভানিয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা এই বার্তা দিচ্ছে যে নভেম্বরের নির্বাচনের আগে রাজনৈতিক যে কোনো গতিবিধি সহিংসতার শিকার হতে পারে। মার্কিন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই হামলার মধ্য দিয়ে ট্রাম্প দলীয় প্রেসিডেন্ট পদে প্রার্থিতা পেতে এগিয়ে গেলেন। তবে গেল এক দশকের রাজনৈতিক পরিস্থিতি বলছে এবারের নির্বাচনের আগে পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। সংবাদ মাধ্যম সিএনএনের বিশ্লেষণ বলছে ট্রাম্পের ওপর হামলার ঘটনায় ভোটারদের ওপর কী প্রভাব পড়ছে তা এখনই অনুমান করা কঠিন। তবে দেশের মানুষ অনেক আগেই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। লাখ লাখ ভোটারের ওপরই নির্ভর করছে হোয়াইট হাউসের নেতৃত্ব কে দেবে সেই বিষয়টি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট পদপ্রার্থীদের পরিস্থিতি শান্ত রাখতে নিজেদেরই শান্ত থাকতে হবে। Support for political violence matters because that is what normalizes political violence. There's 10% who support violence to stop Trump from becoming president, but 7% to support violence to restore Trump to the president. কয়েকটি সংবাদ মাধ্যমের গবেষণা বলছে রাজনৈতিক দল নিয়ে মার্কিনদের মধ্যে বাড়ছে দ্বিধা বিভক্তি। বাইডেনের নির্বাচনের জয় এবং 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার পর থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের জীবনের ঝুঁকি বেড়ে গেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই সময়টা রাজনীতির জন্য যথেষ্ট বিপজ্জনক, তবে তারা বলছেন এই হামলার পর ট্রাম্পের প্রতি সমর্থন জোরালো হবে। The story of sort of surviving this assassination attempt might also be part of the campaign. I think the more you get into kind of the bigger questions about what happened, who was the shooter at the time we're having this conversation, we don't really know very much about that person. এদিকে ডেমোক্রেট নীতি নির্ধারকরা বলছেন চূড়ান্ত সময় এসেছে দেশটিতে অবাধে বন্দুকের কেনাবেচা আর ব্যবহারে লাগাম টানার। যুক্তরাষ্ট্রে যে কোনো সময়ের তুলনায় বেড়েছে বন্দুকের সহিংসতা। ভবিষ্যতে এমন আরও নির্বাচনী র্যালিতে হামলার শঙ্কা আছে। নির্বাচনী প্রচারণার এই মৌসুমে ডেমোক্রেট রিপাবলিক ছাড়াও কংগ্রেস, সিনেট আর রাষ্ট্রীয় অনেক পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন হাজারো মানুষ। এই হামলা হাই প্রোফাইল প্রার্থীদের জন্য নিরাপত্তা আরও জোরদারের সংকেত দিয়েছে বলেই মনে করছেন ডেমোক্রেটরা। Mainstream politicians here, both Republicans and Democrats, come together. This has been happening more than usual. I have been actually trying to encourage this here instantly since this event happened. এই হামলাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে অনেক ষড়যন্ত্রের জল্পনা কল্পনা। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী কেউ কেউ বলছেন হামলাকারী ছাদে উঠল কিভাবে, কেউ বাধা দিল না কেন। এই ঘটনাকে তথ্যের ভুল বলেও আখ্যা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে ভিড়ের মধ্যে কাউকে অস্থির হতে দেখা যায়নি, কেউ আসলে গুলির শব্দই শোনেনি। যদিও এই ঘটনার পর নতুন রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের রাজনৈতিক অবস্থানের ভবিষ্যৎ টিকিয়ে রাখার পাশাপাশি বিরোধী দলকেও নিরাপত্তা দিতে হচ্ছে তাকে। এই অবস্থায় তার পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন অনেকে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।
আর্জেন্টিনার কোপা জয়ে আবারও উল্লাসে মাতল রাজধানীবাসী। মেসির ইনজুরি ব্যথিত করলেও কিংবদন্তি ডি মারিয়ার শিরোপা জয়ে বিদায় নেওয়ায় খুশি আলবিসেলেস্তার ভক্তরা। বাকিটা জানাচ্ছেন সানি মৃধা। আর্জেন্টিনার জার্সি গায়ে ভক্তদের এমন উল্লাস হয়তো অনেককে মনে করিয়ে দেবে কাতারে মেসিদের বিশ্বকাপ জয়ের কথা। আলবিসেলেস্তাদের প্রতি বাংলাদেশের মানুষের এই ভালোবাসা নতুন কিছু না, যা এরই মধ্যে বিশ্বের অনেকেরই জানা, যেটা কিনা আরও একবার মনে করিয়ে দিল বাংলাদেশে মেসি ভক্তরা। কোপার আসরের শুরু থেকেই রাজধানীতে বড় পর্দায় খেলা দেখানো হয়, ফলে স্বাভাবিকভাবেই ভোর হতেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় টিএসসির অঙ্গন। পুরো জায়গায় ছিল আকাশি নীল জার্সিধারীদের দখলে। হতাশ করেনি আর্জেন্টিনাও, শিরোপা জয় দিয়ে ভক্তদের মাতিয়েছেন মেসিরা। কিছু উগ্র সমর্থকের উদ্দেশ্যে বলতে চাই, ঠিক আছে, যারা আজকে সকাল সকাল 6টা বাজে আর্জেন্টিনার হার দেখার জন্য ঘুম থেকে উঠছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরা বাপদাদার ইতিহাস নিয়ে লাফালাফি করি না। আর্জেন্টিনা আমাদের একটা বিশ্বাসের প্রতীক, কারণ আর্জেন্টিনা কখনো আমাদেরকে হতাশ করেনি। লিসান্দ্রো মার্টিনেজ, ওটি রোমেরো, ওরা তো অনেক ভালো খেলছে, আপনার মার্টিনেজ তো আছে, অনেক ভালো খেলছে, তাদের খেলা দেখে একদম পুরো মনমুগ্ধ। আর্জেন্টিনার শিরোপা জয়ের দিনেও চিন্তা ছিল মেসির ইনজুরি, ফলে স্বাভাবিকভাবেই জয়ের পরও মেসি খেলতে না পারার আক্ষেপে পুড়িয়েছে ভক্তদের। আমরা আসলে মেসি চোখে যে মেসি চোখে পানি, এটা দেখে আমরা অভ্যস্ত না, তো দেখে অবশ্যই অ্যাজ এ মেসি ফ্যান আমাদের সবারই খারাপ লাগছে যে তিনি উঠার পর যে কান্না করেছিলেন ওই জিনিসটা। মেসি তো ভাই সবসময় খেলবে না, এখন আমাদের সবার প্রত্যাশা আছে ইয়াংস্টারদের ওপর, অ্যান্ড কি হইলো, ইয়াংস্টার নামলো আর গোল। বিশ্বকাপ জয়ের পরেই অবসরের ঘোষণা দিয়েছিল আনহেল দি মারিয়া। চেয়েছিল কোপা দিয়েই ইতি টানবেন আন্তর্জাতিক ক্যারিয়ারের। বিদায়টা জয় দিয়েই রাঙিয়ে রাখলেন, পরে নিলেন কোপার মুকুটও। আমরা চাইছিলাম ডি মারিয়া চলে যাবে, আমরা ওনাকে আনন্দ করে দেই। হ্যাঁ, অবশ্যই আমরা দিন শেষে অবশেষে আমরা ওনাকে উল্লাস দিতে পেরেছি। আমার আজকের খেলার প্রতি কোনো ক্ষোভ নেই। 2022 সালে আর্জেন্টিনা আমাদেরকে যা দিয়েছে সেটা আমাদের জন্য পরিপূর্ণ। রোববার রাতে অনেকেই ইউরো চ্যাম্পিয়নশিপ দেখে অপেক্ষায় ছিল কোপার জন্য। জেগেছিল মেসির পায়ের জাদু দেখতে। স্পেনের জয়ের দিনে মেসির হাতে শিরোপা দেখে হয়তো কেটে গেছে নির্ঘুম রাতের ক্লান্তি। ডাবল আনন্দ লাগতেছে। 2021 সালে মারাকানাতে ব্রাজিলকে হারিয়ে কোপা জয়, এরপর 2022 সালে কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়, 2024-এ আবারও কোপা জিতল আর্জেন্টিনা। একই সাথে এই টিএসসিতে বসে আর্জেন্টাইন ভক্তরা সাক্ষী হয়েছে তিনটি আর্জেন্টিনার অর্জনের। তবে 2024-এর এই আসরটা একটু বিশেষ কিছু আর্জেন্টাইন ভক্তদের জন্য। এই আসরের মধ্যে দিয়েই আরেক কিংবদন্তি আনহেল ডি মারিয়া যে অবসরে চলে যাচ্ছে, তার হাতে শিরোপা দেখতে পেয়ে আর্জেন্টাইন ভক্তরা একটু বেশিই খুশি। সানি মৃধা, এখন, ঢাকা। শেষ করছে শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।